সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপাতত দুটি মামলা রুজু করা হয়। আরজি কর ইস্যু সংক্রান্ত প্রথমে ধর্ষণের মামলা রুজু করা হয়েছিল এবং পরবর্তীকালে দুর্নীতি ইস্যুতে বিভিন্ন ফৌজদারি মামলাও কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সন্দীপ ঘোষের বিরুদ্ধে রুজু করেন। কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে এই দুই মামলাটিকে পৃথক না করার কথা বলেন এবং বলেন যে একই সঙ্গে একই সংস্থা এই দুই মামলারই তদন্ত করতে পারবে। সন্দীপ ঘোষের আপত্তি ছিল এটাই, তারা বলেছিলেন যে দুই মামলা তো আলাদা সাবজেক্ট, দুটো ভিন্ন ধর্মী মামলা, তাহলে এই দুই মামলার তদন্তই সিবিআই বা ইডি কেন করবে? আপনারা জানেন এই দুর্নীতি অভিযোগ ওঠার পরই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করার জন্য বা আরজি কর ইস্যুতে তদন্ত করার জন্য রাজ্য সরকারও 4 সদস্যের একটি সিট গঠন করেছিলেন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিটের কাজকর্ম কিন্তু পরবর্তীকালে স্থগিত হয়ে যায় এবং কলকাতা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে এই দুর্নীতি সংক্রান্ত যত কাগজপত্র সব সিবিআই কে কিন্তু তুলে দিতে হবে। সন্দীপ ঘোষ এরপরে এই মামলার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন। তিনি বলেন এই দুটি মামলা পৃথক এবং অন্য মামলা থেকে সিবিআই কে যেন সরানো হয়। আর সেই মামলার রায় আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল সন্দীপ ঘোষকে কোনো রক্ষা কবচ দেওয়া যাবে না, অর্থাৎ সন্দীপ ঘোষকে যখন তখন অ্যারেস্টও করা যেতে পারে। কলকাতা হাইকোর্ট কেন এই নির্দেশ দিয়েছিল তার কারণ অত্যন্ত পরিষ্কারভাবে নির্দেশনামায় বলা আছে। একটি অভিযোগ জমা পড়লো অ্যান্টি করাপশনে, অপর অভিযোগ জমা পড়লো স্বাস্থ্য দপ্তরে এবং 1 বছরের বেশি সময় কেটে গেলেও কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। যে অভিযোগকারী সে মামলা করলো, মামলা করে বলল যে এই অভিযোগের উপর ভিত্তি করে আমি এই জায়গায় আমি কমিউনিকেশন করেছিলাম, তারপরে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। ইন দ্য মিন হোয়াইল সিট একটি সিট গঠন করে দেয়, সেই সিট তদন্ত করছিল এবং এই রিট পিটিশনে এই সন্দীপ ঘোষ পার্টি অ্যাড হতে চেয়ে একটি অ্যাপ্লিকেশন করলো এবং অ্যাপ্লিকেশনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললো। কি বললো? বললো যে রাজ্য সরকারের যে সিট সেই সিটের তদন্তকে তারা সঠিক বলে মনে করছেন, অর্থাৎ যে দোষী ব্যক্তি সে ঠিক করে নিচ্ছেন কোন এজেন্সি দ্বারা তদন্ত হলে সেটা ঠিক তদন্ত হবে। চোর ঠিক করে নিচ্ছেন যে কোন পুলিশ তদন্ত করলে সঠিক তদন্ত হবে। মানে বুঝতেই পারছেন সেই চোরের সঙ্গে সেই পুলিশের কি সম্পর্ক। আমাদের বলে রাখি এই মামলা যখন উনি পিটিশন ফাইল করেছিলেন তখনও সন্দীপ ঘোষ কিন্তু অ্যারেস্ট হননি বা গ্রেফতার হননি। পরবর্তীকালে সিবিআই কিন্তু ওনাকে অ্যারেস্ট করেন। ফলে এই অ্যারেস্টের যদি সরকারি বৈধতা কোর্ট থেকে আনতে হতো তাহলে এরপরে আর কোনো বৈধতার প্রয়োজনই থাকলো না, কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিলেন সন্দীপ ঘোষকে কোনো রক্ষা কবচ দেওয়া হবে না। পাশাপাশি এটাও বললেন কলকাতা হাইকোর্ট যখন এই জনস্বার্থ মামলার নির্দিষ্ট হারে শুনানি করছে তাহলে সুপ্রিম কোর্টও বর্তমানে এই মামলায় কিন্তু কোনো হস্তক্ষেপ করবে না। আমি দুই আইনজীবী কথোপকথন একদম সুপ্রিম কোর্টে কি হলো হুবহু আমি আপনাদের জানাচ্ছি। প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বললেন আরজি করে আর্থিক দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, হাইকোর্টের নজরদারিতে তো তদন্ত চলছে। পাশাপাশি সন্দীপের আইনজীবীর উদ্দেশ্যে আজ প্রধান বিচারপতি প্রশ্ন করলেন একজন অভিযুক্ত হিসাবে আপনার অবস্থানের কি গ্রহণযোগ্যতা আছে? অর্থাৎ পরিষ্কারভাবে প্রধান বিচারপতি বললেন আমার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে আমার বিরুদ্ধে কে তদন্ত করবে সেটা কি আমি ডিসাইড করতে পারি? অর্থাৎ আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমি ডিসাইড করছি, এই তদন্ত সিবিআই করবে না বা এই তদন্ত পুলিশ করবে না। সেটি প্রধান বিচারপতি প্রশ্ন করলেন যে আপনার কি গ্রহণযোগ্যতা, যে আপনি অভিযুক্ত আর আপনি ঠিক করছেন কে আপনার বিরুদ্ধে তদন্ত করবে? তখন সন্দীপের আইনজীবী বলেছিলেন আজ আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কিন্তু আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে আমার মক্কেলের কোনো সম্পর্ক নেই, শুধু দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাহলে জনস্বার্থ মামলায় কেন তার নাম এলো? পরিষ্কারভাবে তিনি প্রশ্ন করলেন যে শুধু দুর্নীতির সঙ্গে যদি এই মামলা জড়িত হয় তাহলে তার মক্কেলের নাম কেন হলো? প্রসঙ্গত মনে রাখতে হবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগ কিন্তু বর্তমানে নেই। একদিকে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ স্বাস্থ্য দপ্তর অভিযোগ পাওয়ার পরে চুপচাপ বসে থাকলো, অপরদিকে পুলিশ প্রশাসন তারাও অভিযোগ পাওয়ার পরে চুপচাপ বসে থাকলো। তারপরে রাজ্য সরকার যখন সিট গঠন করে দিল সেই সিটের তদন্ত সঠিক হচ্ছে বলে সার্টিফাই করছে সন্দীপ ঘোষ। মানে এই যে নেক্সাসটা সেখান থেকেই পরিষ্কার হয়ে গেল যে সন্দীপ ঘোষ সে কেন
পশ্চিমবঙ্গ সরকারের সিটের তদন্ত পছন্দ করছে। তার কারণ একসময় পশ্চিমবঙ্গ সরকার এই যে স্বাস্থ্য দপ্তর অভিযোগ পেয়েছিল, পুলিশ প্রশাসন অভিযোগ পেয়েছিল, কেউ কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। অর্থাৎ ওটি যে মেয়র আইওয়াস ছিল, আসলে এই সিট গঠন করে আসলে এটা পুরো বিষয়টিকে যে ধামাচাপা দেওয়া হতো সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এখান থেকেই। এবং খুব স্বাভাবিকভাবে যেহেতু আরজি করে অলরেডি সিবিআই তদন্ত হচ্ছিল, তাই আদালত সেই যুক্তিতেই এই মামলাটিকেও সিবিআই এর হাতে তুলে দেন। সোশ্যাল নেটওয়ার্কে রীতিমধ্যেই ভাইরাল হয়েছে একটা চিঠি। সেই চিঠিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে 10ই আগস্ট অর্থাৎ সেই ঘটনার ঠিক দুদিন পর সেখানে ডক্টরস রুম থেকে একাধিক জায়গায় ভেঙে ফেলার বা মেরামতের অর্ডার দিয়েছিলেন সন্দীপ ঘোষ। আর সে সময়ই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক প্রমাণ লোপাটের একটা অভিযোগ তুলেছিলেন একাধিক মহল। পরিষ্কারভাবে বলা হয়েছিল এই রুম ভেঙে যেন প্লেস অফ অকারেন্স এটাকে একটা ডিস্টার্ব করার চেষ্টা করছেন সন্দীপ ঘোষের মস্তিষ্ক প্রসূত কিছু বাহিনী। কিন্তু আলটিমেটলি সোশ্যাল নেটওয়ার্কের অভিযোগ কোর্টে অবধি পৌঁছেছে অনেক পরে, এবং প্লেস অফ অকারেন্স কেন ঘেটে ফেলার চেষ্টা করা হয়েছে বা প্রশ্নচিহ্ন তোলা হয়েছে এই নিয়ে স্বয়ং বিচারপতিরাও বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমভাবে প্রশ্নচিহ্ন তুলেছেন। কিন্তু এই চিঠি ভাইরাল হওয়ার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে কিন্তু আরো কড়াভাবে বিতর্কের সৃষ্টি করেছে পুরো বিষয়টায়। যাই হোক, আমি সুপ্রিম কোর্টে ফিরি। সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতি বলেছেন এই হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণে তদন্ত চলছে, আমরা এই বিষয়ে সিবিআই এর কাছে তথ্য চেয়েছি। তবে তার আগে সন্দীপের আইনজীবী পরিষ্কারভাবে আরো কিছু কথা বলেছিলেন সিবিআই যে তদন্ত করছে তাতে আমার মক্কেল তার বিরোধী নন, কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ আমার মক্কেল দুর্নীতি চক্রে জড়িত তা সত্য নয়, এই মন্তব্য ক্ষতিকারক। অর্থাৎ হাইকোর্টের যে জনস্বার্থে এর আগে মামলা হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট সুপার যে মামলা করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতি তথ্য নিয়ে, সেখানে হাইকোর্ট মনে করেছিল সন্দীপ ঘোষ প্রাথমিকভাবে দুর্নীতির সঙ্গে জড়িত। এই মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আজকে সন্দীপ ঘোষের আইনজীবীও কিন্তু তীব্রভাবে এই মন্তব্যের বিরোধিতা করেন, যদিও প্রধান বিচারপতি কোনো বিরোধিতাতেই কর্ণপাত করেনি। পশ্চিমবঙ্গ সরকার তারা তো কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি, তাহলে পশ্চিমবঙ্গের কোনো এজেন্সিকে দিয়ে সঠিক তদন্ত করা যেত। একদিকে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ বা স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ, যে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য দপ্তরের বড় কর্তাদের বিরুদ্ধে অভিযোগ। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অধীন কোনো এজেন্সি তারা কি সঠিক তদন্ত করতে পারে? খুব স্বাভাবিকভাবে এই তদন্তভার সিবিআই এর হাতে বা অন্য কোনো সেন্ট্রাল এজেন্সির হাতে যাওয়া উচিত ছিল, এবং সেটাই হয়েছে। সাধারণভাবে যদি কোনো তদন্তের নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্ট সেখানে সেই নির্দেশে কখনোই হস্তক্ষেপ সাধারণভাবে করে না, যদি না সেই নির্দেশনামাটি একেবারেই যুক্তিহীন হয়, বেআইনি হয় বা সেটি একেবারে আরবিট্রারি হয়। কিন্তু এই ক্ষেত্রে সেটা কোনোটি হয়নি, উল্টে অত্যন্ত যুক্তি নির্ভর একটি নির্দেশ, এবং সেই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে এরকমই একটা পরিণতি হওয়ার কথা ছিল, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। সন্দীপের আইনজীবী পরবর্তীকালে বলে, আমিও চাই সিবিআই তদন্ত নিরপেক্ষ হোক, হাসপাতালের বায়োমেডিকেল ওয়েস্ট বা জৈব বর্জনে যে অভিযোগ আনা হয়েছে নিরপেক্ষ তদন্ত হোক। প্রধান বিচারপতি বললেন, এটা কি একজন অভিযুক্ত সত্যি বলতে পারেন? প্রসঙ্গত আরো একটা কথা মনে করিয়ে দিই, এই আরজি করের এই জৈব বর্জ্য নিয়ে তার বিরুদ্ধেই মামলা করেছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আদালতে সেই প্রসঙ্গ তোলেন সন্দীপের আইনজীবী। পরবর্তীকালে এখনো প্রধান বিচারপতি বলেন, আক্তারকে তো আদালত এখনো ক্লিন চিটই দেয়নি। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষ চাইছেন এই মামলা যেন সিবিআই তদন্ত না করেন। তখন প্রধান বিচারপতি কড়া ভাষায় বলেন, সত্যি তো একজন অভিযুক্ত কি এই মামলা কে করবেন এটা ঠিক করতে পারেন? এ বিষয়ে আমরা ফিরদৌস তামিমের সঙ্গে কথা বলেছিলাম, তিনিও তার বক্তব্য জানিয়েছেন। কিন্তু আপনারা কি ভাবছেন পুরো বিষয়? সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, আক্তার আলী থেকে শুরু করে হাসপাতালের যেসব ঘটনা আমাদের চোখের সামনে আসছে, সেখানে প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিষোদাগার করছেন হাসপাতালেরই জুনিয়র ডাক্তাররা। কেউ বলছেন তিনি উত্তরবঙ্গ একটা চক্র চালাতেন, কেউ বলছেন ইন্টার্নদের সঙ্গে অবৈধভাবে তিনি পাশ করিয়ে সার্টিফিকেট দিতেন। তবে সেসব অভিযোগ প্রমাণ করবে কিভাবে সিবিআই, সেটাই সিবিআই এর কাছে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে অনেক বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আরো একটা আপডেট বলে দিই, এই কাণ্ডের যে শুনানি সুপ্রিম কোর্টে 5ই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল তা পিছিয়ে গিয়ে 9 তারিখ হচ্ছে, অর্থাৎ ঠিক 4 দিন পর। আর ঠিক 3 দিন আগে প্রধান বিচারপতির বেঞ্চে সন্দীপ ঘোষের এই ধাক্কা খাওয়া নিঃসন্দেহে সেই তদন্তকেও কিন্তু প্রভাবিত করবে, কারণ সেদিন
পাকাপাকিভাবে সিবিআই কিন্তু তার আনুষ্ঠানিক সরকারি রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেবে, এবং সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় তা তো 9 তারিখে আমরা জানতে পারবো। কিন্তু সন্দীপ ঘোষের এই ধাক্কা খাওয়া মামলার সাফল্যের দিকে সিবিআই কে নিয়ে যেতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে এখানে মনে হচ্ছে। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।